অদ্ভুত স্যার, এই মাসে 120 জনের বিয়ে, একই মাসে এতজনের বিয়ে। হ্যাঁ পঙ্কজ, এখন বিয়ের ভালো লগ্নসা আছে। যদি তুমি বিয়ে করো তো সময়টা একদম ঠিক। আরে বিয়ে আর কি করে করব স্যার? কি হলো, কজন পাত্রের নাম পেলে? হ্যাঁ স্যার, সব মিলিয়ে 12 জন আছে, যেখানে পাত্রের নাম আর দিয়ে শুরু হয়। আচ্ছা, হ্যালো, হ্যাঁ 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 স্যার, এর গাড়িটা দেখছি একটা শব্দেই আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ পঙ্কজ, দিল্লি থেকে অফিসার ফোন করেছিলেন। উনি বলছিলেন যে দীপেনের বাড়িতে গিয়েছিলেন কিন্তু কেউ ছিল না, আর প্রতিবেশীকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন ওর একটা বোনও আছে। শালিনীর নাম্বার দিয়েছেন উনি? হ্যাঁ স্যার, পাঠিয়েছেন। আর উনি বলছিলেন যে দীপেন মাত্র 4 মাস আগেই ওখানে শিফট হয়েছে, একটা মেয়ের সঙ্গে ব্রেকআপ করে আর অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেয়। এই জন্য শালিনীর সঙ্গে ওর ঝগড়া হয় আর সেই জন্য এখানে চলে আসে। কি নাম বললে ওই মেয়েটির যে দীপেনকে মনে আঘাত দিয়েছে? ইরা। ইরা? স্যার, হতে পারে কালকে রাত্রে দীপেন ইরার বিয়ে পণ্ড করতে এসেছিল এখানে, আর ইরা ওকেই মেরে দিয়েছে। আচ্ছা, এই ওয়েডিং কার্ডসে ইরা নামের কোনো মেয়ের কার্ড আছে? হ্যাঁ স্যার, ইরা ওয়েটস রোহিত, এই দেখুন। এই দেখো, ইরা ওয়েটস রোহিত, আর ওদের বিয়ে আজকেই। একটু ওই বিয়ে বাড়িতে গিয়ে দেখো। আপনারা সিআইডি থেকে এসেছেন তো যা খুশি তাই করবেন। আইনের নামে কারুর বিয়ে আটকাবার অধিকার কে দিয়েছে আপনাদের? না না, আমরা এখানে কারো বিয়ে থামাতে আসিনি। আমরা এখানে এসেছি তদন্ত করার জন্য। কিন্তু স্যার, আপনাদের এই তদন্ত আমার বোনের বিয়ের পরেও তো করতে পারেন। যত তাড়া আছে আপনাদের এই বিয়েটা করানোর জন্য, তার থেকে বেশি তাড়া আছে আমাদের খুনিকে ধরার জন্য। একে চেনেন আপনারা? এটা তো দীপেন। মানে চেনেন কি করে? স্যার, অ্যাকচুয়ালি ওই দীপেন আমার বোনকে ভালোবাসতো, কিন্তু কিছুদিন আগে ওদের ব্রেকআপ হয়ে যায়। আমি বলেছিলাম না যে চলো ফিরে যাই, কিন্তু আমার কথা শুনছে না কে? দেখো, এবার সিআইডিও চলে এসেছে। জানি না কি কুক্ষণে এদের সঙ্গে আমরা সম্বন্ধ তৈরি করেছি। দেখুন, দীপেনের ঘাড়ে আমরা কিছু মেহেন্দির চিহ্ন দেখতে পেয়েছি, আর আমাদের সন্দেহ যে সেই চিহ্ন ইরার হাত থেকে এসেছে। পুরবি, একবার দেখে নাও তো। ইরা, একবার একটু ওঠো তো। ম্যাডাম, কি করছেন আপনি? এখনো তোমার বউ নয়, ও এখন একজন সাসপেক্ট। আমাদের সন্দেহের তালিকায় আছে। আমাদের সন্দেহ যে দীপেনকে খুন করেছে। ইরা এসব কি বলছে? মানে কি? তোমার হাতটা দেখাও। স্যার, এর মেহেন্দি তো একদম ঠিক আছে। আরে তাহলে দীপেনের গলায় যে মেহেন্দির দাগ ছিল সেটা কার হাতের ছিল? পুরবি, তুমি ওর ঘোমটাটা একবার তোলো। স্যার, অমৃতা, তুমি এই মণ্ডপে কি করছো? আর আমার মেয়ে ইরা কোথায় বলো? অমৃতা? এ কে? এ আমার মেয়ের বন্ধু হয়। ও,
মণ্ডপ থেকে তাহলে কোণে উধাও, আর কোণের জায়গাতে তার বান্ধবী বিয়ে করছে। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, স্যার ওই আসলে কাল রাতে আরে ফ্লার্ট কে করছে রে ভাই? আমি তো তোমার প্রশংসা করছি। আচ্ছা তাই নাকি? প্রশংসা করছো? হ্যাঁ, তুমিও না, একদম পাল্টাবে না। এই লোকটা কি জ্বালা। অমৃতা, অমৃতা শোনো। কার্তিক, কি হলো? ওই আমি এক্ষুনি দীপেনকে দেখলাম, ও ইরাকে টেনে নিয়ে যাচ্ছিল। দীপেন? হ্যাঁ। ওর এত সাহস কোথায়? ও ওইদিকে চলো। কোথায় গেল এরা দুজন? কি জানি। এই এটা তো ইরার ফোন। পাওয়া যায়নি ওকে? না স্যার, ওদের পাইনি। তো দীপেন এখানে এসেছিল আর ইরাকে জোর করে নিয়ে গেছে, কিডন্যাপ করে। স্যার, কিডন্যাপ তো বলা যায় না, কিন্তু কিডন্যাপ বলা যাচ্ছে না মানে? ওই অমৃতা, এটা একটা মার্ডার কেস, আর সিআইডির কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করলেও সেটা খুব খারাপ হবে। অমৃতা, যা জানো সত্যি সত্যি বলো। স্যার, স্যার সত্যি তো এটা যে ইরা এই বিয়েটা করতেই চাইছিল না। ও তো দীপেনকে ভালোবাসতো। ও তো শুধু বাড়ির লোকেদের চাপে পড়েও এই বিয়ের জন্য রাজি হয়েছিল। অমৃতা চুপ করো। আমি তো আগে থেকেই জানতাম এরা হলো 420। আর কি কি রহস্য রয়েছে যা এখনো সামনে আসতে চলেছে? এখানেই বলবেন নাকি সিআইডি ব্যুরোতে গিয়ে চা খেতে ইচ্ছে করছে? হ্যাঁ স্যার, ব্যাপারটা হলো গত কমাস ধরে আমার ব্যবসা ঠিকঠাক চলছে না। আমার প্রচুর লোকসান হয়ে যাচ্ছিল। সুশীল বাবু আমার বিজনেসটাকে স্টেবল করবার জন্য প্রচুর সাহায্য করেছে। তো নিজের মেয়ের বিয়ের ডিল করেছিলেন আপনি, যাতে আপনার ডুবে যাওয়া বিজনেসটা আবার ভালো মতো দাঁড়িয়ে যায়, কি? তাই ইরা উধাও হয়ে যাওয়ার পর অমৃতাকে এই মণ্ডপে বসিয়েছেন যাতে কোনোভাবেই এই বিয়েটা না আটকায়। বাহ। আর অমৃতা, তুমি এই পুরো ষড়যন্ত্রে এত সহজেই যোগদান করলে? আমি এসব কিছুই জানতাম না। আমাকে তো কার্তিক বলেছিল যতক্ষণ ইরাকে পাওয়া যাচ্ছে না আমি এখানে বসে থাকি। এখনই তো 7 পাক হতো, তারপর বিয়েও করে নিতে আমাকে ঠকিয়ে। না, আমি মণ্ডপ থেকে বেরোতেই যাচ্ছিলাম, আর তখনই সিআইডি এখানে চলে এলো, আর সত্যি সবার সামনে চলে এলো। অর্ধেক সত্যি তো সামনে এসছে, আর বাকি অর্ধেক সত্যি সামনে আসবে যখন এটা জানা যাবে যে দীপেনকে মারার পর ইরা কোথায় চলে গেছে। আমার মেয়ের উপর মিথ্যে অপবাদ দেবেন না স্যার। ও তো দীপেনকে ভালো। তালা? দেখো বস, ইরা নিজের মেহেন্দি পরা হাত দিয়ে দীপেনের গলা নিশ্চয়ই ধরেছিল, কিন্তু দীপেনের মৃত্যু ইরার হাতে হয়নি। দীপেনের মৃত্যু হয়েছে কি করে? এর গলার উপর এই যে মেহেন্দির চিহ্ন আছে, যখন পরিষ্কার করলাম তখন দেখলাম আর একটা দাগ আছে। এই দেখো, এইটা। আর এই চিহ্নটা হচ্ছে কোন দড়ির, যার কারণে দীপেনের মৃত্যু হয়েছে। তার মানে দীপেনের মৃত্যু গলায় দড়ি দিয়ে টানার কারণে হয়েছে। কিন্তু যদি ইরা খুন না করে তাহলে ইরা কোথায়? আচ্ছা, এমনটা নয় তো যে ওকেও কোনো ক্ষতি করা হয়েছে? স্যার, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি ইরা এই খুনটা না করে থাকে তাহলে করলো কে?
এই খুন হয়তো ইরার বাড়ির লোকেদের মধ্যেই কেউ করেছে। আর তাছাড়া দীপেনের উপস্থিতি ওরা পছন্দ করেনি। হতে পারে দীপেনের কারণে বিয়েতে কোনো বাধা আসবে, সেই জন্য দীপেনকে খুন করে দিয়েছে। স্যার স্যার ইরার ফোন থেকে জানা গেছে যে ওর নিখোঁজ হওয়ার 3 ঘন্টা আগে দীপেনের বোন শালিনীর ফোন আসে। ও দিল্লি থেকে বম্বে চলে তো আসে, কিন্তু ফোন তুলছে না। শালিনীর ফোন ট্র্যাক করো, দেখা তো যাক ও এখন কোথায় আছে। আর বাকি রইল ওই সোনালি সুতো, কার হতে পারে? আমাকে আপনারা বলবেন এসবের মানেটা কি? আর আপনারা এই মেহেন্দি অনুষ্ঠানের জামা কাপড়গুলো এনেছেন কেন? দেখুন, আমরা কিছু সোনালি সুতো পেয়েছি ক্রাইম সিন থেকে। আর ওই সোনালি রঙের সুতো যার কাপড়ের সঙ্গে ম্যাচ হয়ে যাবে, খুনি সেই। ইরাকে সন্দেহ করছিলেন, কি ওই সন্দেহ দূর হয়ে গেছে? হ্যাঁ, আপাতত তো ধরে নিন যে ওই সন্দেহটা দূর হয়ে গেছে, কারণ দীপেনের মৃত্যু দড়ি দিয়ে শ্বাসরোধ করে হয়েছে, ওই মেহেন্দি লাগানো হাতে নয়। তার মানে আপনাদের এটা মনে হচ্ছে যে খুনি আমাদের মধ্যে থেকে কেউ বোধহয় করেছে? কারেক্ট। এখন শুধু সেটাই দেখতে হবে যে ওই সোনালি রঙের সুতো কার কাপড়ের সঙ্গে ম্যাচ করে। আশ্চর্য, রেশমের ছোট ছোট টুকরো থেকে আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নেবেন। জানি না ওই টুকরোটা ম্যাচ করবে কিনা। অদ্ভুত কথা তো আপনি বলছেন রাজন বাবু। আপনার হঠাৎ খুব অসুবিধা হচ্ছে? উল্টে আপনার খুশি হওয়ার কথা যে আমরা আপনার মেয়েকে এবারে সন্দেহ করিনি। স্যার, এই সোনালি সুতোটা রাজেনের পাঞ্জাবির সাথে ম্যাচ করে। স্যার এই দেখুন, সুতোটা এইখান থেকে ছিঁড়েছে। আমি বলছি আপনাদের, ওই রাতে আমি দেখেছিলাম দীপেন আর ইরাকে একসাথে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি বাঁচতে। আর তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করছো? যখন আমি নিচে পৌঁছলাম তো ওরা দুজন চলে গিয়েছিল, আর দীপেনের ঠিকানা ইরার পুরনো চিঠি থেকে আমি পেলাম। তারপরে আমরা ওর পুরনো বাড়িতে গেলাম। এ কি, দীপেন এখানে? ইরা, 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 ইরা মা। বাবা, এই দেখো, দীপেন ওর ফোনে ওর মৃত্যুর কারণ লিখেছে। কি লিখেছে এখানে? ইরা কে ছাড়া না আমার জীবনের কোনো মানে আছে না লক্ষ্য। এরা আমার যদি না হয় কারোর হবে না। বিদায়। ও যদি আমার না হয় তাহলে কারোরই হবে না। আচ্ছা, এমনটা নয় তো যে দীপেন মারা যাওয়ার আগে ইরাকে কোনো ক্ষতি করে দিয়েছে? হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ, দীপেনের বোন শালিনীর মোবাইল ফোন ট্র্যাক হয়ে গেছে। শালিনীর মোবাইল ফোনের নেটওয়ার্ক অনুযায়ী ও তো সকালেই এসে গেছে এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের ফোন তুলছে না কেন? ব্লাস্ট। শালিনী, 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 শালিনী। শালিনী, 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 শালিনী। অভিজিৎ, অভিজিৎ সাবধানে। কে ওখানে?
অভিজিৎ দা এবার চোখ ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা তো ভালো হয়েছে স্যার, আমরা ওই বিষাক্ত গ্যাসে বেশিক্ষণ থাকিনি। কিন্তু স্যার, শালিনী আর ইরার অবস্থা খুব একটা ভালো নয়। ডক্টর ওদের দেখছে। কোন বিষাক্ত গ্যাস ছিল ওখানে? স্যার সেটা তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে টাইম স্মোক বোম ছিল ওখানে। এই দীপেন স্যার পুরো প্ল্যান করে রেখেছিল। আত্মহত্যার পরে ও ইরাকেও রাস্তা থেকে সরাতে চেয়েছিল। হ্যাঁ স্যার, ও তো সুইসাইড নোটে লিখেও ছিল যে ইরা যদি ওর না হয় কারোর হবে না। স্যার হ্যাঁ ডক্টর, ইরা কেমন আছে? স্যার ও এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু ওর এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা, আর শালিনী? আই এম সরি স্যার, আমরা ওকে বাঁচাতে পারিনি। স্যার স্যার এই দীপেন শুধু নিজের প্রাণ নেয়নি, বরং ওর বোনের মৃত্যুরও কারণ হয়েছে। সেটাই তো। হ্যাঁ শালুকে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? শালুকে বলছিল দীপেন আত্মহত্যা করেনি। আরে বলে ফেলো না শালুকে, একবার ফাইনালি বলে দাও, দীপেন আত্মহত্যা করেছে নাকি ওকে খুন করা হয়েছে? বস আমি জানি যে তোমরা খুবই বিরক্ত হচ্ছ। তোমাদের মনে হচ্ছে শালুকে কোনো কথাই বলছে না। কখনো বলছে ইরা দীপেনকে হত্যা করেছে, কখনো বলছে যে দীপেনের হত্যা ইরা করেইনি, কখনো বলছে দীপেন আত্মহত্যা করেছে, কখন বলছে দীপেন আত্মহত্যা করেনি। কিন্তু আমি কি করব ভাই, এই কেসটা সূত্র খুব অল্প অল্প করে আসছে। আরে স্যার, যে প্রমাণ পেয়েছেন সেটা নিয়ে কিছু বলুন না। দেখো বস, যখন কোনো মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় আর যখন দড়িটায় টান পড়ে তখন ও শ্বাস বন্ধ হতে থাকে, আর তখন সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করে, তার ঘাড়টা নড়তে থাকে, আর ঘাড় নড়ার কারণে ফাঁসটা চেপে বসে, আর ওর ঘাড়ের ঠিক পেছন দিকে ওই ফাঁসির দড়ির গিঁটের চিহ্নটা দেখা যায়। হ্যাঁ স্যার, দাগ তো আছে। আর স্যার এর ঘাটটা এইভাবে হেলে রয়েছে কেন? এটা কিসের জন্য? হ্যাঁ, এর ঘাড়টা হেলে আছে কারণ এ আগেই মারা গেছে। যদি একজন মৃত ব্যক্তিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তবে ও শ্বাস নেওয়ার জন্য ছটফট করবে না, আর সেই জন্যে ওর ঘাড়ের পেছনে গিঁটের চিহ্নটা পাওয়া যাবে না। না, এর পিছনে তো কোনো চিহ্ন নেই। কারণ ঘাড়টা গিঁটের সংস্পর্শে আসেইনি। তুমি নতুন কি আর বললে? আমরা কি এগুলো জানি না? দেখো শালুকে, তুমি শুধু এটা বলো, দীপেনের ঘাড়ের পিছনে ফাঁসির দড়ির গিঁট আছে, হ্যাঁ কিংবা না? দীপেনের ঘাড়ের পেছনে দড়ির গিঁটের চিহ্ন নেই। এসো আমি দেখাচ্ছি। এই দেখো বস, দীপেনের ঘাড়ের ওপর কোনো চিহ্ন নেই। ও, তার মানে খুনি আমাদের ভুল বোঝাচ্ছিল। আগে থেকেই মরে যাওয়া লোককে ঝুলিয়ে দিয়েছে যাতে মনে হয় আমাদের সুইসাইড করেছে। অনেক লম্বা প্ল্যানিং করেছিল। এমন কেউ রয়েছে যে দীপেন আর ইরা দুজনকেই মারতে চেয়েছিল। আর ওই সুইসাইড নোট, সেটাও খুনি লিখেছে। হ্যাঁ স্যার, দীপেনের সুইসাইড নোট দীপেন নিজে লেখেনি। আমি এই মেসেজের অ্যানালাইসিস করিয়েছি একজন লিঙ্গুইস্টিক এক্সপার্টকে দিয়ে। ডক্টর সারিকা, এই লিঙ্গুইস্টিক এক্সপার্ট কি হয়? স্টাইলোমেট্রি নামের একটা শিল্প হয়। যেমন প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা হয়, ঠিক তেমনই তার হাতের লেখা স্টাইল, তার ধরন আলাদা আলাদা হয়। প্রত্যেকটা মানুষের লেখার ধরন আলাদা। কেউ অক্ষরগুলোকে একটু ছোট ছোট লেখে, কেউ অক্ষরগুলো বড় বড় লেখে, মাঝখানে অনেকটা ফাঁকা থাকে, কেউ একদম সোজা লাইনে লেখে, কেউ এবড়ো খেবড়ো লেখে। কিছু লোক প্রত্যেকটা অক্ষরের পরে কমা দেয়, যেমন ফ্রেডি দিয়ে থাকে। সবার লেখার ধরন আলাদা আলাদা। এক্সপার্ট এগুলোও বলতে পারেন? শুধু এটুকুই নয়, এক্সপার্ট এটাও বলতে পারে যে টাইপ করেছে সে নারী না পুরুষ। তাহলে সারিকা, ওই সুইসাইড নোট দীপেন লিখেছে কি না? না স্যার, আমি দীপেন আর ইরা দুজনের ফোনসে চেক করেছি, তো আমি একজনের সম্পর্কে জানতে পেরেছি যার লেখার ধরন এক্স্যাক্টলি সুইসাইড নোটের সঙ্গে ম্যাচ করছে।
এই যে সেই মেসেজ, এই মেসেজেও সুইসাইড নোটের মতো প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে 3টে ডট আছে। প্রত্যেকটা সেন্টেন্স শর্ট আর ক্রিস্প, আর প্রত্যেকটা মেসেজ হয় গুড বাই না হলে বিদায় লিখে শেষ করা হয়েছে। যেভাবে ওই সুইসাইড মেসেজে বিদায় লেখা হয়েছিল, এখানে গুড বাই লেখা হয়েছে। আচ্ছা, তার মানে হলো আমরা সেই খুনিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, হুমকি দিচ্ছি, কি করবি তুই? সিআইডির সামনে কাউকে হুমকি দেওয়া ভালো কথা নয়। কিন্তু আমি এই দাঁড়া, আরে 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 ললিত বাবু কোথায় পালাচ্ছেন? এটা তো বলে যান যে দীপেনকে খুন করতে গেলেন কেন? এটা এটা আপনি কি বলছেন? আমি আমি কাউকে মারিনি। আচ্ছা সত্যি কথা বলবি নাকি? বলবি নাকি মাথাটা ঢুকে দেবো নিচে? আমি মেরেছি, প্লিজ প্লিজ আমাকে নিচে নামো, আমাকে নিচে নামো। চল, এক তো তুই দীপেনকে খুন করেছিস, আর তার উপরে এটা দেখাতে চেয়েছিস যে ও সুইসাইড করেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওর সুইসাইড নোটটা লিখেছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু এগুলো আমি আমার নিজের জন্য করিনি, অন্য কারোর বলাতে করেছিলাম। কার কথায়? ডাক্তারবাবু, আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? ভয় পাওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে। ললিত, তোমার হাতে হাত করা কেন লাগানো আছে? আসামির হাতে হাত করা থাকবে না তো কি থাকবে বলুন তো? অপরাধী? হ্যাঁ, এই অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে ললিত। দীপেনকে এই মেরেছে। ললিত, এনারা সবাই কি বলছেন? আর তুমি কেন করলে এইসব? দেখলেন স্যার, অবাক হওয়ার কি সুন্দর অ্যাক্টিং করছে এরা। যেখানে সত্যি এটাই যে ললিতকে খুন করতে বলার আসল অপরাধী এখানে এই রুমে উপস্থিত আছে। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? এখানে আমার মেয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আপনি উল্টে আমাদেরই দোষী করছেন। না, এই জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছে না, এ সত্যি আর মিথ্যের মধ্যে ঝুলছে। ও জ্ঞান হারায়নি, সব ড্রামা করছে। কি? ইরাই ললিতকে বলেছে দীপেনকে মেরে ফেলার জন্য। এই কি সব কথা বলছেন আপনারা? অবস্থা দেখুন এর। আপনাদের মনে হয় যে এ জেনে শুনে বিষের কন্ট্যাক্টে গেছে? স্যার, ইঞ্জেকশন লাগিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তাড়াতাড়ি। এটা কিসের ইঞ্জেকশন লাগাচ্ছেন আপনারা? সত্যি কথা বলার, এই ইনজেকশনে একটা কেমিক্যাল আছে যেটা শরীরে যেতেই মানুষ সত্যি কথা বলতে শুরু করে। না, শুনুন। ইরা, ইরা, আরে রে কোথায় যাচ্ছে? দাঁড়াও। ইরা থামো, ইরা। এর মানে হলো যে সিআইডিরা ঠিক কথা বলছেন। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। এই ললিত তোমার মুখোশ খুলে দিয়েছে। এটা কি করলে ললিত? নিজে ফাঁসছিলে, তার সাথে সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। এরা এই প্রতিজ্ঞাটাই তো আমরা করেছিলাম ভালোবেসে, যে আমরা একসাথে বাঁচবো আর একসাথে মরবো। কি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো? এসব কবে? ইরা, তুই তো দীপেনকে ভালোবাসিস। হ্যাঁ, ও চাইতো, কিন্তু হঠাৎ করে ললিতকে ভালোবেসে ফেলে, আর এই সব কিছু করেছে ও নিজের বিয়ে ভাঙার জন্য। কিন্তু ভাগ্যক্রমে ইরার কাছে শালিনীর কল আসে যে দীপেন
ইরার বিয়ে আটকাতে এসছে। আর ইরা খুব বড় প্ল্যান করেছিল। দীপেনের কাঁধে বন্দুক রেখে ও গুলি চালাতে চেয়েছিল। আর আমরা ভেবেছিলাম যে প্রথমে আমরা দীপেনকে মেরে দেবো। আর অনেক দূরে গিয়ে তোমরা ঘর বাঁধবে, কিন্তু ভুলে গিয়েছিলে তোমরা যে অন্যায়ের পথে কখনো সাফল্য আসে না, বুঝেছো? আমাদের প্ল্যান একদম ঠিকঠাক চলছিল, কিন্তু বাবা আর কার্তিক এসে আমাদের প্ল্যানে জল ঢেলে দিল। আর তারপর আমাদের একটা নতুন প্ল্যান বানাতে হলো। আর ওই নতুন প্ল্যানেও আমার মরার অ্যাঙ্গেলটা ছিলই। বোমের ব্যবস্থা হয়ে গেছে। তুমি বোম ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে বোম ফেটে যাবে। আর লাশের বন্দোবস্ত করেছো? হ্যাঁ, অসুবিধা ছিল, কিন্তু কিছু টাকা দিয়ে ওই লাশটাও পেয়ে গেছি। ব্যাস, তাহলে হয়ে গেছে কাজ। আমি লাশকে আবার নিজের জামা কাপড় পরিয়ে দেবো, আর যখনই বোম ফাটবে তখন সবার মনে হবে যে দীপেনের সাথে সাথে আমিও মরে গেছি। আচ্ছা, আমি বোমটা চেক করে আসি। ওকে? শালিনী, আর সেই কারণে তুমি শালিনীকে মেরে ফেলেছো। তো আর কি করতাম? সব দেখে নিয়েছিল, কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা বোঝা গেল না, যে ওই বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিলে কেন? বিষাক্ত গ্যাস দিয়ে তো মুখ বদলে যাবে না ওই মর্গের মৃত লাশটার? হ্যাঁ, তাহলে তুমি এটা কি করে ভাবলে যে আমরা ওটাকে তোমার লাশ ভাববো? আমরা বিষাক্ত গ্যাস ব্যবহার করতে চাইনি। আমরা ওই বাড়িটাকে বোম দিয়ে ওড়াতে চেয়েছিলাম, কিন্তু এই ললিত ভুল করে কি বোম নিয়ে এসেছিল যেটা ফাটলই না, ফুস হয়ে গেল। আর এর আগে আমরা আর একটা বোমের ব্যবস্থা করতাম, আপনাদের গাড়ি আসার আওয়াজ আমরা শুনতে পেলাম। তখন আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আর ও আমাকে ওখানেই বেঁধে চলে গেল, যাতে সবার মনে হয় যে অপরাধ আমি করিনি, আমার সাথেই হয়েছে। আর তারপর আমি বাড়ির অন্য একটা দিকে গিয়ে লুকিয়ে পড়লাম, যেখানে কোনো গ্যাস ছিল না। আর তারপর আমি ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালালাম। আমরা এটা চাইছিলাম যে আপনাদের যাতে মনে হয় এই সমস্ত কাজকর্ম দীপেন করেছে। ও নিজে তো আত্মহত্যা করে নিল, কিন্তু ইরাকে মারতে অসফল হয়েছিল। নিজেদের জীবনটাকে সুন্দর করবার জন্যে একটা নয়, দুটো নয়, তিনটে প্ল্যান করেছিলে তোমরা। আর দুটো নিরীহ লোকের প্রাণও নিয়েছো তোমরা। এবার জেলের গড়াদের পেছনে পৌঁছতে পৌঁছতে প্ল্যান তৈরি করো ফাঁসি থেকে কার্তিক বাবা, তোমার বোনের বিয়ের প্রস্তুতি চলছে। কোনো বিষয় কোনো ধরনের যেন খামতি না থাকে। আরে তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো, করে নেব। ওহো, বিয়ের বাড়ির ব্যাপার, মেহেন্দির অনুষ্ঠান। আরে দাদা, কি করছেন? তাড়াতাড়ি করুন, অতিথিরা তো এক্ষুনি চলে আসবে। আন্টি, তুমি কেন এত টেনশন নিচ্ছ? বিয়ের বাড়ির ব্যাপার, আর আমার মেয়ের বিয়ে, টেনশন তো হবেই, তাই না? আমি ওর বেস্ট ফ্রেন্ড হই না? আমি ওর ভালোভাবে খেয়াল রাখবো। তুই তাড়াতাড়ি যা, ওর তোকে দরকার হতে পারে। আরে দাদা, ওটা ওখানে নয়, এখানে রাখুন। হ্যাঁ, ইরা, কোথায় হারিয়ে গেছিস? হ্যাঁ, চল, অনেক কাজ বাকি। আমি এখনো বলছি যে দেরি বেশি হয়নি, চলো তাড়াতাড়ি যাই এখান থেকে। আরে আমাদের ছেলের ইরার থেকেও ভালো মেয়ে পাওয়া যাবে। আরে কি সেই একই কথা বলে যাচ্ছ? তোমার যদি জানা না থাকে জেনে ও বুঝে নাও, আমার ছেলে ইরাকে খুব ভালোবাসে এবং ওকেই বিয়ে করবে ঠিক করেছে। হ্যাঁ হ্যাঁ কার্তিক, এক্ষুনি আসছি আমি। অমৃতা, কি হয়েছে? তোর ভাই ফোন করেছে, কিছু কাজ আছে, এক্ষুনি আসছি।
আর শোন, আজ মেহেন্দি তোর, তোর মুখে না একটু স্মাইল রাখ। হুম। আচ্ছা, ওই সব বক্সেসগুলো রেখে দেবে আর লাইটের সেটআপটাও চেক করে নেবে। কি ব্যাপার? হ্যাঁ, খুব সুন্দর লাগছে আজকে। এরকম নয় তো যে বর এসে তোমাকেই না চেয়ে বসে। ভেরি ফানি ললিত। রিসর্ট কি বন্ধ হয়ে গেল? এর দেখভালের পুরো দায়িত্ব আমার ঘাড়ে এসে গেল। আর মালিকের এইটুকু বুদ্ধি তো থাকাই দরকার না? এত বড় রিসর্ট একলা মানুষ কি করে পরিষ্কার রাখবে? এই সুইমিং পুলটা একেবারে নোংরায় ভরে গেছে। যতই পরিষ্কার করো না কেন, দুদিন অন্তর ঠিক নোংরা হয়ে যায়, প্রতি দুদিন অন্তর। আরে আরে দেখো বাবলু, তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সিআইডি নির্দোষদের কখনো শাস্তি দেয় না, বুঝেছো? মনে হচ্ছে লাশ অনেকক্ষণ ধরে জলে আছে। হ্যাঁ দয়া, মনে হচ্ছে 12 ঘন্টার বেশি হবে। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বস, শুধু এখানে এই গলায় এখানে অদ্ভুত কিছু লেগে আছে। গলা টিপে মেরেছে? আপাতত দেখে তাই মনে হচ্ছে। এই রিসর্টের চাবি কি তোমার কাছেই থাকে? না স্যার, মালিকের কাছেও একটা আছে। তুমি গেটটা দেখাও তো। পঙ্কজ, দেখো তো, একটু ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। উল্টে দাও, উল্টে। স্যার, এ তো ট্যাক্সির বিল দেখছি। ইনি কাল রাত্রে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরেছিলেন। পঙ্কজ, এই লাশটার ফটো তুলে এয়ারপোর্ট সিকিউরিটিকে দেখাও আর এর পরিচয় জানো। তালা তো ভাঙা নেই, তার মানে হলো কেউ চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকেছে, বা হয়তো অন্য কোনোভাবে। হতে পারে স্যার এই রিসর্টেরই কোনো কোণাতে এই অপরাধটা হয়েছে। বা হতে পারে দয়া ওকে এখানে মেরেই এখানে ফেলে দিয়েছে, বা অন্য জায়গায় মেরে ও লাশটাকে এখানে ফেলে রেখেছে। পুরবি, এত বড় একটা গেটের উপর দিয়ে লাশকে নিয়ে ঝাঁপ দেওয়া অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো রাস্তা দিয়েই ও লাশ নিয়ে ভিতরে এসেছে। কিন্তু স্যার, ভেতরে আসবার জন্য অন্য কোনো রাস্তা নেই এটা ছাড়া। আরে তুমি আমাদের কাজটা করতে দাও না, এদিকে এসো। এই দেখো পুরবি, এখানে দেওয়াল ভাঙা রয়েছে, নিশ্চয়ই এখান দিয়ে এসেছিল এই খুনি। তাহলে তো স্যার এখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই হলো প্রমাণ, এই সোনালী সুতো।
আশ্চর্য ব্যাপার, একটা অদ্ভুত জিনিস লেগে আছে এর গলার উপরে। ও, কি হয়েছে স্যার? একটু শুঁকে দেখো এটা। মেহেন্দি? মেহেন্দি সারিকা, এর গলার উপর মেহেন্দির দাগ। সারিকা, এর মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। গলায় আছে মেহেন্দির চিহ্ন। তার মানে যে এর গলাটা টিপে ধরেছিল ওর হাতে মেহেন্দি লাগানো ছিল। আর খুনটা যে করেছে সে হয়তো কোনো মেয়ে, আর ও সেই সময় খুন করেছে যখন ওর হাতের মেহেন্দি ঠিক করে শুকোয়ও নি। রাইট। আজকাল এমনিতেও বিয়ের সিজন চলছে, হয়তো কোনো ফেস্টিভ্যাল, ফাংশন বা বিয়ে বাড়িতে গিয়েছিল। রাইট। এই জন্য অভিজিৎ ওখান থেকে সোনালি সুতো পেয়েছিল। হয়তো কোনো দামি ড্রেসের যেটা পরেও পার্টিতে যাচ্ছিল। তার মানে হচ্ছে এই সোনালি সুতো আর গলায় লেগে থাকে এই মেহেন্দি আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। স্যার, এ হলো প্রীতি, শহরের খুব নামকরা মেহেন্দি এক্সপার্ট। দেখো মা, আমি চাই যে তুমি লাশটাকে দেখো, আর এর গলায় যে মেহেন্দি লেগে আছে, যার দাগটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ব্যাপারে আমাদের ইনফরমেশন দাও। ডোন্ট ওয়ারি, ভয় পাবার কিচ্ছু নেই, আমরা সবাই এখানে আছি। ম্যাডাম, একজন খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি একটু সাহস করুন প্লিজ। আসুন। আমার মনে হচ্ছে কোনো মেহেন্দি পরা হাত এর গলাটা টিপেছিল। ভালো করে দেখুন একটু। আর কিছু মেহেন্দি ভিকটিমের চুলেও লেগে রয়েছে, মাথার পেছন দিকে। মেহেন্দির টেক্সচার খারাপ হয়ে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে যে এই মেহেন্দিটা হাত দিয়ে লাগানো হয়েছে। হাত দিয়ে? হ্যাঁ স্যার, বেশিরভাগ লোক আলাদা আলাদা ডিজাইন বানানোর জন্য স্টেন্সারের ব্যবহার করে। এই ডিজাইন স্টেন্সিলে নয়, হাত দিয়ে করা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি প্লিজ 1 মিনিট এদিকে আসবেন। আপনি এই মেহেন্দি সম্পর্কে আর কিছু বলতে পারবেন? মানে এটা কোন কোম্পানির, কতটা পুরনো, কোথা থেকে এসেছে, এনিথিং যা জানেন। স্যার, মেহেন্দির কালার, টেক্সচার আর স্মেল থেকে মনে হচ্ছে এই মেহেন্দিটা কোনো কমার্শিয়াল কোম্পানির নয়। এটা নিশ্চয়ই কেউ বাড়িতেই বানিয়েছে। তার মানে লোকেরা সাধারণত বাড়িতে তৈরি মেহেন্দি ব্যবহার করে, তাই তো? হ্যাঁ স্যার, কারণ ওটা কেমিক্যাল ফ্রি থাকে। আচ্ছা। এরকম তো শহরে অনেক লোকই আছে যারা বাড়িতে মেহেন্দি বানায়, তাই মেহেন্দির সাহায্যে তাকে ধরতে গেলে অনেকটা সময় লেগে যাবে স্যার। স্যার। হ্যাঁ স্যার, ভিকটিমের ব্যাপারে জানতে পেরেছি। হ্যাঁ, একে? স্যার, ওর নাম দীপেন, দিল্লিতে থাকতো, আর আমি লোকাল পুলিশকে বলে দিয়েছি যে ওর বাড়ির লোককে যেন খবর দিয়ে দেয়। গুড। আচ্ছা প্রীতি, আরো একটু দেখুন যদি আমাদের কিছু বলা যায়। এক মিনিট স্যার। স্যার, মেহেন্দির ডিজাইন থেকে আর একটা কথা বোঝা যাচ্ছে। সেটা কি? স্যার, ওই মেয়েটার ব্যাপারে, যার মেহেন্দি এর ঘাড়ে লেগেছে। ওই মেয়েটার বিয়ে এমন একটা ছেলের সাথে হচ্ছিল যার নাম আর দিয়ে শুরু হয়। আর লেটার দিয়ে শুরু? সেটা কিভাবে জানা গেল? বেশিরভাগ নতুন বউ যখন মেহেন্দি লাগায় তো নিজের স্বামীর ইনিশিয়াল লেটার হাতে লেখায়। তো স্যার, এটা সেই ইনিশিয়াল লেটার। হ্যাঁ বস, উল্টো আর লেখা আছে। আর তাহলে আমাদের খোঁজ নিতে হবে এই সপ্তাহে এই শহরে কটা বিয়ে হয়েছে আর কটা বিয়ে হতে চলেছে যেখানে পাত্রের নাম আর দিয়ে শুরু।